স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো বিশ্বের নানা দেশ ও জোট। গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ও ইইউ। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তারা বাংলাদেশকে সহায়তার আগ্রহ জানিয়েছে। কাজ করতে আগ্রহী চীনও। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে উপদেষ্টাদের শপথের বিষয়টি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে চায় ওয়াশিংটন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি, কারণ তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান, তারা বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতার কথাও জানায় ইইউ। শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন। পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। এর আগে বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ছাত্র জনতার গণ আন্দোলনে তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগে উচ্ছ্বসিত ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় বিতরণ করা হয় মিষ্টি। এছাড়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। প্রবাসী বাংলাদেশিরা জানান, দীর্ঘ 15 বছর দেশে স্বৈরাচারী শাসক ছিল। সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। ঐতিহাসিক এই বিজয়ে বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ দোয়া মাহফিল পরিচালনা করেন নাসির শিকদার। সভাপতিত্ব করেন হেদায়েতুল ইসলাম হেফাজত। এ সময় উপস্থিত ছিলেন নূর হোসেন তালুকদার, সেলিম উদ্দিন পারভেজ, এ কে খান, নুরুল আলম, লোকমান হোসেন সহ আরও অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেন তিনি। বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ডক্টর ইউনূসের প্রজ্ঞা এবং অভিজ্ঞতা, আশাবাদী তিনি। এ সময় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। দ্রুতই বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন পোস্টেতে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ, এমনটি জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, সকলে মিলে গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। ছাত্রনাগরিক অভ্যুত্থান শেষে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরদিনই বিএনপির সঙ্গে বৈঠক করল জাতিসংঘ। শুক্রবার বেলা 11টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কূটনীতিক গোয়েন লুইস জানান, কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়েই এই আলোচনা। এই ইস্যুতে দেশের অন্য সব দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তারা। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে দেশের, সেসব নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। সেই সাথে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাব। সহিংসতা বন্ধ করে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। হিউম্যান রাইটস ফিরিয়ে আনা,
বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। ভাই, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই, বাংলাদেশেও নাই, বাইরেও নাই। তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। এই জন্যই তো আজকে বাংলাদেশের এই আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে ছিলেন ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ৬২ যাত্রীকে নিয়ে ব্রাজিলের সাও পাওলোতে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। শুক্রবার স্থানীয় সময় দুপুর হয় এই ঘটনা। বিমানের আরোহীদের কেউই আর বেঁচে নেই বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। স্থানীয় সময় দুপুর ১:৩০টায় কন্ট্রোল প্যানেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ভিনহেদো নামের এক শহরে বিধ্বস্ত হয় সেটি। ঘটনার পরপরই সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। আপাতত ঘটনাস্থলে বন্ধ রয়েছে সব ধরনের সাধারণ মানুষের প্রবেশ ও যান চলাচল। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন দেশের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। শেষবারের মতো সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ দলের কর্মীরা। শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় রাজ্য বিধানসভায়। সেখানে প্রথম দফায় শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তারপর মরদেহ নেওয়া হয় দলের সদর দফতরে। শ্রদ্ধা জানান দলের ভক্ত সমর্থকরা। পরে সাধারণ নাগরিকদের জন্য শ্রদ্ধা জানাতে মৃতদেহ রাখা হয় কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। বিকেলের 3:15 পর্যন্ত রাখা হয় সেখানে। বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে আলোচনায় বসতে রাজি হয়েছে ইসরায়েল। হামাস ও মধ্যস্থতাকারীদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে 15 আগস্ট। এর আগে মধ্যস্থতাকারী 3 দেশ যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার জানায় সংকট নিরসনে একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর শর্তগুলো বাস্তবায়নের জন্যই আলোচনায় বসা প্রয়োজন তেল আবিব ও হামাসকে। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। একের পর এক শরণার্থী শিবির এবং বেসামরিক অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলার ভিডিও শুক্রবার প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। একদিকে যখন চলছে তাণ্ডব, তখন আরেকদিকে এই সংঘাত বন্ধে আলোচনায় বসতে সম্মত হয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় 15 আগস্ট হবে এই আলোচনা। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির চুক্তির জন্য একটি ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে, তবে এর প্রয়োজনীয় শর্তগুলো এখনো সফল হয়নি। এটি সফল করতে হলে দুপক্ষের আলোচনায় বসা প্রয়োজন। দীর্ঘমেয়াদে সংঘাত বন্ধ এবং স্থিতিশীলতা ফেরাতে যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। এর ফলে একদিকে গাজায় অভিযান বন্ধ হয়ে প্রাণহানি যেমন বন্ধ হবে, তেমনি ইসরায়েলি জিম্মিদেরও মুক্তি নিশ্চিত হবে। এরই মধ্যে এই সংঘাত সীমান্ত পার হয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। গেল বছরের নভেম্বরে 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। এরপর থেকেই দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ব্রিটেনে চলমান দাঙ্গা এবং সহিংসতার সময় পুলিশের সদস্যদের উপর হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে দেখা যায় পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর এবং আতশবাজি ছুটছে বিক্ষোভকারীরা। তাদের হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। সম্প্রতি সাউথপোর্টে দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত হন 3 কিশোরী। ওই ঘটনায় একজন অভিবাসী জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপরে ব্রিটেনের বিভিন্ন স্থানে মুসলিম এবং অভিবাসন বিরোধী বিক্ষোভ হয়। এক পর্যায়ে তা পরিণত হয় দাঙ্গায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশটির অভিবাসীদের মাঝে। আবারও সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। বৃহস্পতিবার রাজধানী নাইরোবি সহ দেশটির 6টি অঞ্চলে রাস্তায় নামেন সাধারণ মানুষ। শহরের প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার মানুষ।
সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয় রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছড়ে পুলিশ। শুরু হয় ব্যাপক ধরপাকড়। আটক করা হয় 1.5 শতাধিক আন্দোলনকারীকে। চলতি বছর সাধারণ নিত্যপণ্যের উপর কর বৃদ্ধির সিদ্ধান্তের পর থেকেই বিক্ষোভ চলছে কেনিয়ায়। begun in mid-June against a controversial finance bill sponsored by the government, which sought to raise taxes. Despite the small numbers, the protest succeeded. Has a largely educated শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণাঞ্চল। দেশের কিউশু এলাকায় আঘাত হানে 7.1 মাত্রার ভূমিকম্প। এতে কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকুকুর দক্ষিণ উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানে এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়াজাকির উপকূল থেকে 20 মাইলেরও কম দূরত্বে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প একটি প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম জাপান। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।